ওয়েলকাম টু জিটি একাডেমি। আমি রাকেশ মাহাতো। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর ভূগোলের যে 5 নম্বর অধ্যায় সেটা হলো ভারতের প্রাকৃতিক এবং অর্থনৈতিক অবস্থা। তো ভারতের এই প্রাকৃতিক এবং অর্থনৈতিক অবস্থা এই চ্যাপ্টারটা আজকে আমরা এই লেকচারের মাধ্যমে শুরু করব। আমরা টোটাল 3টা লেকচার করে নেব। প্রথম যে লেকচারটা তাতে ভারতের শুধুমাত্র ভৌগোলিক পরিচয়টাই রইবে, শুধুমাত্র প্রশাসনিক দিকটা বা ভারতের ভৌগোলিক পরিচয়টা। পরের যে লেকচার সেটাতে আমরা ভারতের ভূপ্রকৃতিগত অবস্থানগুলো, এবং তারপরের যে লেকচার সেটাতে আমরা ভারতের অর্থনৈতিক অবস্থাটা করে নেব। তো চলো আজকের লেকচার শুরু করি। তাহলে ভারতের কথা জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে ভারত পৃথিবীর কোন জায়গাতে অবস্থিত, ভারত পৃথিবীর কোথায় অবস্থান করে আছে। অর্থাৎ আমরা যদি দেখি তো পৃথিবীটাকে আমরা নিরক্ষরেখার মাধ্যমে উত্তর এবং দক্ষিণ গোলার্ধতে ভাগ করেছি। আবার দ্রাঘিমা রেখা দিয়ে আমরা পৃথিবীকে পূর্ব এবং পশ্চিম গোলার্ধে ভাগ করেছি। আমরা জানি যে নিরক্ষরেখা, সেই নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, সেই নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। ভারত এই 0 ডিগ্রি থেকে কিছুটা উপরে, অর্থাৎ উত্তর গোলার্ধে বা 0 ডিগ্রির উপরে অবস্থিত। এরপর 0 ডিগ্রি বা নিরক্ষরেখার উপরে ভারতের যে মূল ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত, সেই দক্ষিণতম প্রান্তটি 8 ডিগ্রি 4 মিনিট নর্থে, অর্থাৎ প্রায় নিরক্ষরেখা থেকে 8 ডিগ্রি উপরে রয়েছে ভারতের দক্ষিণতম বিন্দু। অর্থাৎ ভারত পুরোটাই উত্তর গোলার্ধে অবস্থিত। ভারতের মূল ভূখণ্ডের যে উত্তরতম বিন্দু, সেই উত্তরতম বিন্দুটা হলো 37 ডিগ্রি 6 মিনিট নর্থ, এবং মূল ভূখণ্ডের যে দক্ষিণতম বিন্দু, সেই দক্ষিণতম বিন্দুটি হলো 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। এরপর আমরা ভারতের এই যে নিরক্ষরেখার বিচারে আমরা বুঝতে পারলাম ভারত পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। অনুরূপভাবে যদি আমরা দ্রাঘিমা রেখার বিচারে যাই, তাহলে দ্রাঘিমা রেখা থেকে বুঝতে পারবো যে ভারত পূর্ব না পশ্চিম গোলার্ধে অবস্থিত। তাহলে ভারতের যে পূর্বতম বিন্দুটি, সেই ভারতের পূর্বতম বিন্দুটি রয়েছে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট, এবং যেটা ভারতের পশ্চিমতম বিন্দু বা পশ্চিমতম প্রান্ত, সেই প্রান্তটি রয়েছে 68 ডিগ্রি 7 মিনিট ইস্টে। অর্থাৎ এইখান থেকে বুঝতে পারছি ভারত দ্রাঘিমাংশের বিচারে পুরোটাই পূর্ব গোলার্ধে অবস্থিত। অর্থাৎ যদি আমরা সামগ্রিকভাবে বিচার করি, তাহলে ভারত 1 নিরক্ষরেখার বিচারে উত্তর গোলার্ধে, এবং 2 দ্রাঘিমাংশের বিচারে ভারত পূর্ব গোলার্ধে অবস্থিত। অর্থাৎ সামগ্রিকভাবে ভারত পৃথিবীর উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। সামগ্রিকভাবে ভারত পৃথিবীর উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। ভারতের প্রায় মাঝখান দিয়ে দেখতে পাচ্ছ 23.5 ডিগ্রি একটা অক্ষরেখা গেছে, এবং এই 23.5 ডিগ্রি অক্ষরেখাটাই হলো ভারতের, এই 23.5 ডিগ্রি অক্ষরেখাটাকে আমরা কর্কট ক্রান্তি অক্ষরেখা নামে জানি। তাহলে ভারতের প্রায় মধ্যভাগ দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে। ভারতের মধ্যে কতগুলি এমন রাজ্য আছে যার মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে। তো প্রথমেই দেখতে পাচ্ছি এই যে কর্কট ক্রান্তি রেখা ভারতের অনেকগুলো স্টেটের মধ্যে বা ভারতের অনেকগুলো রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আমরা এক এক করে রাজ্যগুলোর নাম জেনে নেব। প্রথম যে রাজ্যটার মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে, সেই রাজ্যটা হলো গুজরাট। দেখে নিতে পারছো তোমরা ছবিতেই। তাহলে প্রথম রাজ্য যার মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা পাস করেছে বা অতিক্রম করেছে, সেই রাজ্যটিই হলো গুজরাট। দ্বিতীয় যে রাজ্যটা সেই রাজ্যটা তোমরা দেখতে পাচ্ছ এইখানে, রাজস্থানের একদম একটু জায়গার রাজস্থানের মধ্য দিয়েও কর্কট ক্রান্তি রেখাটা প্রবাহিত হয়েছে। রাজস্থানের একদম ছোট একটা জায়গার মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখাটা প্রবেশ করেছে। মানে তাহলে দ্বিতীয় যে রাজ্যটা সেটা হলো রাজস্থান।
দেখো 3 নাম্বার যে রাজ্যটা, সেই 3 নাম্বার রাজ্যটা হলো মধ্যপ্রদেশ। 3 নাম্বার রাজ্যটা হলো মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। 4 নাম্বার যে রাজ্যটা আছে, দেখো 4 নাম্বার এই রাজ্যটা, এটা হলো ছত্তিশগড়। ছত্তিশগড়। 5 নাম্বার যে রাজ্যটা আছে, সেই 5 নাম্বার রাজ্যটা হলো ঝাড়খণ্ড। এবং 6 নাম্বার যে রাজ্যটা, সেটা আমাদের পশ্চিমবঙ্গ। এবং 7 নাম্বার যে রাজ্যটা, সেই 7 নাম্বার রাজ্যটা হচ্ছে ত্রিপুরা। 7 নাম্বার রাজ্যটা ত্রিপুরা। সর্বশেষ যে রাজ্যটা আছে, সেই সর্বশেষ রাজ্যটা হচ্ছে মিজোরাম। তাহলে টোটাল ভারতের মধ্য দিয়ে 8টা রাজ্য আছে, বা ভারতের টোটাল 8টা রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে। এই 8টা রাজ্য প্রথম থেকে তোমরা আমার সাথে আরেকবার বলে বলে যাও। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। এই 8টা রাজ্যের মধ্য দিয়ে, ভারতের এই 8টা রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে। এক, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। এই 8টি রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা পাস করেছে। এরপর আমরা দ্রাঘিমাংশে, এটা তো হলো অক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখাও একটা অক্ষরেখা। এরপর দেখি যদি ভারতের মধ্য দিয়ে যে দ্রাঘিমা রেখাগুলো মানে যে দ্রাঘিমা রেখাগুলো ভারতের মধ্যে পাস করেছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দ্রাঘিমা রেখা হলো 82 ডিগ্রি 30 মিনিট, 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট, বা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা। এই 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা ভারতকে সমান পূর্ব এবং পশ্চিমে ভাগ করেছে। মানে ভারতের যে কি বলবো, এই 82 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমা রেখাটা ভারতের প্রায় মাঝখান দিয়ে গেছে, বা মাঝখান বরাবর গেছে। এই 82 ডিগ্রি 30 মিনিট এই দ্রাঘিমাংশকে ধরে, বা এই দ্রাঘিমা রেখাটাকে দিয়ে আমরা কিন্তু ভারতের টাইম নির্ধারণ করে থাকি। তাহলে ভারতের যে টাইম, সেই ভারতের টাইম নির্ধারণ বা সময় নির্ধারণ আমরা কোন দ্রাঘিমাকে দিয়ে করি? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাকে। ভারতকে সমান পূর্ব ও পশ্চিম দুভাগে ভাগ করেছে এই 82 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমা রেখা দিয়ে। চলে আসি ভারতের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই 4টা বিন্দুতে। ভারতের যে উত্তরতম বিন্দুটি হলো ইন্দিরাকল। ভারতের উত্তরতম বিন্দুটি হলো ইন্দিরাকল। ভারতের যে দক্ষিণতম বিন্দু ভারতের দুটো রয়েছে। এক, যেটা মূল ভূখণ্ডের, এবং যে আরেকটা যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের, এবং যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণতম বিন্দু, সেই দক্ষিণতম বিন্দু। তাহলে ভারতের ক্ষেত্রে যে দক্ষিণতম বিন্দু সেটা দুটো। এক, ভারতের মূল ভূখণ্ডের জন্য যে দক্ষিণতম বিন্দু সেটা, এবং সামগ্রিকভাবে ভারতের যেটা দক্ষিণতম বিন্দু সেইটা। তাহলে আমরা দেখলাম ভারতের যে উত্তরতম বিন্দু, সেই উত্তরতম বিন্দু হলো ইন্দিরাকল। ভারতের যে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু সেটা হলো কন্যাকুমারী। ভারতের মূল ভূখণ্ডের যে দক্ষিণতম বিন্দু সেটা হলো কন্যাকুমারী, এবং যেটা আন্দামান নিকোবরের দক্ষিণতম বিন্দু, অর্থাৎ সামগ্রিকভাবে, এবং বলতে গেলে সামগ্রিকভাবে ভারতের দক্ষিণতম বিন্দু সেটা হলো ইন্দিরা পয়েন্ট। তাহলে সামগ্রিকভাবে ভারতের দক্ষিণতম যে বিন্দু সেটা ইন্দিরা পয়েন্ট, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এবং মূল ভূখণ্ডের যে দক্ষিণতম বিন্দু সেটা কন্যাকুমারিকা। তাহলে এই ইন্দিরাকল থেকে মূল ভূখণ্ডের যে দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকা, এই দুটোর মধ্যে দূরত্ব কত? ইন্দিরাকল এবং কন্যাকুমারিকা এই দুটোর মধ্যে দূরত্ব কত? আমি ধরে নিলাম
উপরে আছে ইন্দিরাকল, এইখানে আছে ইন্দিরাকল, আর নিচে আছে কন্যাকুমারিকা। তাহলে এই যে স্ট্রেচটা, এটার দৈর্ঘ্য কত? না আমরা দেখতে পাবো যে মূল ভারতের যে উত্তর উত্তর দক্ষিণে বিস্তৃতি সেটা হলো ৩,২১৪ কিমি। ৩,২১৪ কিমি। ভারতের যে উত্তর দক্ষিণে বিস্তৃতি, সেই উত্তর দক্ষিণের বিস্তৃতি হলো ৩,২১৪ কিমি। ভারতের যে উত্তর দক্ষিণের বিস্তৃতি, সেই উত্তর দক্ষিণের বিস্তৃতি হলো ৩,২১৪ কিমি। ৩,২১৪ কিমি, ৩,২১৪ কিমি, ৩,২১৪ কিমি। আবার যদি দেখি ভারতের পূর্ব এবং পশ্চিমের দক্ষিণতম বিন্দুগুলোর মধ্যে বিস্তৃতি কত, তো ভারতের যে পূর্বতম বিন্দু, সেই পূর্বতম বিন্দুটির নাম হলো কিবিথু। ভারতের যে পূর্বতম বিন্দু সেটা হলো কিবিথু। কোথায় আছে? অরুণাচল প্রদেশের মধ্যে আছে, অরুণাচল প্রদেশ রাজ্যের মধ্যে আছে, অরুণাচল প্রদেশের মধ্যে আছে। তাহলে অরুণাচল প্রদেশের কিবিথু হলো ভারতের, অরুণাচল প্রদেশের কিবিথু হলো ভারতের পূর্বতম বিন্দু, এবং ভারতের পশ্চিমতম বিন্দু হলো গুজরাটের গুহারমতি, গুজরাটের গুহারমতি, গুজরাটের গুহারমতি, গুজরাটের গুহারমতি, গুজরাটের গুহারমতি, গুজরাটের গুহারমতি। তাহলে ভারতের পূর্বতম যে বিন্দু, সেই পূর্বতম বিন্দু হলো কিবিথু, এবং ভারতের যে পশ্চিমতম বিন্দু, সেই পশ্চিমতম বিন্দু হলো গুজরাটের গুহারমতি। আমরা যদি একবার লঙ্গিটিউডিনাল এক্সটেন্ট দেখলাম, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণের বিস্তৃতি দেখলাম, যেটা হলো ৩,২১৪ কিমি। এরপর যদি আমরা পূর্ব এবং পশ্চিমের বিস্তৃতি দেখি, তাহলে সেটা দেখতে পাবো ২,৯৩৩ কিমি, ২,৯৩৩ কিমি, ২,৯৩৩ কিমি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ভারতের যে উত্তর দক্ষিণে বিস্তৃতি, তার তুলনায় কিন্তু পূর্ব পশ্চিমের যে বিস্তৃতি সেটা কিন্তু অনেকটাই কম। ভারতের যে উত্তর দক্ষিণের বিস্তৃতি, তার চেয়ে কিন্তু এই যে পূর্ব পশ্চিমের যে বিস্তৃতি সেটা কিন্তু অনেকটাই কম। ভারতের উত্তর দক্ষিণের যে বিস্তৃতি সেটা ছিল ৩,২১৪ কিমি, আর যেটা ভারতের পূর্ব পশ্চিমের বিস্তৃতি সেটা রইল ২,৯৩৩ কিমি। সামগ্রিকভাবে বলতে গেলে ভারত উত্তর দক্ষিণে একটু বেশি বিস্তৃত পূর্ব পশ্চিমের তুলনায়। এটা হলো বিস্তৃতি। তাইলে ভারতের যে উত্তরতম বিন্দু, সেই উত্তরতম বিন্দু হলো ইন্দিরাকল, এবং ভারতের মূল ভূখণ্ডের যে দক্ষিণতম বিন্দু সেটা হলো কন্যাকুমারিকা, এবং সামগ্রিকভাবে ভারতের যেটা দক্ষিণতম বিন্দু সেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট। ভারতের যে পূর্বতম বিন্দু, সেই পূর্বতম বিন্দুটি রইল কিবিথু অরুণাচল প্রদেশের, এবং যেটা পশ্চিমতম বিন্দু সেটা গুজরাটের গুহারমতি। নেক্সট দেখো, ভারতের প্রতিবেশী। আমরা ভারতের যে প্রতিবেশী দেশসমূহ, সেই প্রতিবেশী দেশসমূহ সম্পর্কে জেনে নেব। তুমি যদি দেখো ভারতের উত্তর দিকে কে রয়েছে? চীন। ভারতের উত্তর দিকে কে রয়েছে? চীন। আসলে এটা তিব্বত ছিল, পরবর্তীকালে চীন তিব্বত দখল করে নেওয়ার পর এটা চীন হয়ে গেছে। তাহলে ভারতের উত্তর দিকে রয়েছে চীন, যা ভারতের বৃহত্তম প্রতিবেশী। ভারতের উত্তর দিকে রয়েছে চীন, যা ভারতের বৃহত্তম প্রতিবেশী। তারপরে রয়েছে উত্তর দিকেই নেপাল ও ভুটান। নেপাল ও ভুটান, উত্তর দিকেই রয়েছে নেপাল ও ভুটান। ভারতের দক্ষিণ দিকে কে রয়েছে? ভারতের দক্ষিণ দিকে রয়েছে শ্রীলঙ্কা। ভারতের দক্ষিণ দিকে কে রয়েছে? শ্রীলঙ্কা। ভারতের দক্ষিণ দিকে কে রয়েছে? শ্রীলঙ্কা। ভারতের দক্ষিণ দিকে কে রয়েছে? শ্রীলঙ্কা। ভারতের দক্ষিণ দিকে রয়েছে শ্রীলঙ্কা। তাহলে উপর দিকে দেখতে পেলাম নেপাল, ভারতের উপরে রয়েছে নেপাল এবং চীন। নেপাল, চীন এবং ভুটান। নেপাল, চীন এবং ভুটান। ভারতের উত্তরে কে কে রয়েছে? নেপাল, চীন এবং ভুটান। নেপাল, চীন এবং ভুটান। ভারতের দক্ষিণ দিকে কে রয়েছে? শ্রীলঙ্কা। আবার দক্ষিণ পশ্চিম সীমান্তে রয়েছে মালদ্বীপ। দক্ষিণ পশ্চিম সীমান্তে রয়েছে মালদ্বীপ। দক্ষিণ পশ্চিম সীমান্তে রয়েছে মালদ্বীপ। এই মালদ্বীপটাই দক্ষিণ পশ্চিম সীমান্তে রয়েছে মালদ্বীপ। দক্ষিণ পশ্চিম সীমান্তে রয়েছে মালদ্বীপ। এই মালদ্বীপটাই ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র। এই মালদ্বীপই হলো ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র। তাহলে ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র চীন, যা ভারতের উত্তর পূর্বে বা উত্তরে অবস্থিত, এবং ভারতের যেটা দক্ষিণ পশ্চিমে অবস্থিত মালদ্বীপ, সেটা ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ। ভারতের দক্ষিণে রয়েছে ভারতের দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা। ভারতের পূর্বে রয়েছে বাংলাদেশ। ভারতের পূর্বে কে রয়েছে? বাংলাদেশ। ভারতের পূর্বে রয়েছে বাংলাদেশ, মায়ানমার। ভারতের পূর্বে কে কে রয়েছে? বাংলাদেশ, মায়ানমার। ভারতের পূর্বে কে কে রয়েছে? বাংলাদেশ, মায়ানমার। ভারতের পূর্বে কে কে রয়েছে? বাংলাদেশ, মায়ানমার। এবং ভারতের যে ভারতের যে
পশ্চিম দিকে রয়েছে সেটা হলো ভারতের একদম ফ্রেন্ডলি কান্ট্রি পাকিস্তান। ভারতের পশ্চিম দিকে রয়েছে ভারতের যে ফ্রেন্ডলি কান্ট্রি সেটা পাকিস্তান। ভারতের যে ফ্রেন্ডলি কান্ট্রি সেটা পাকিস্তান। পাকিস্তান পার হলেই এইখানে রয়েছে আফগানিস্তান। আফগানিস্তান। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তর দিকে রয়েছে নেপাল, চীন, ভুটান। ভারতের উত্তর দিকে রয়েছে নেপাল, চীন, ভুটান। ভারতের দক্ষিণ দিকে রয়েছে শ্রীলঙ্কা। ভারতের দক্ষিণ পশ্চিম অংশে রয়েছে মালদ্বীপ। ভারতের দক্ষিণ পশ্চিম অংশে রয়েছে মালদ্বীপ, যা ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী। ভারতের পূর্বে রয়েছে বাংলাদেশ, মায়ানমার। ভারতের পূর্বে রয়েছে বাংলাদেশ, মায়ানমার। ভারতের যে পশ্চিম দিকে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান। এরপর ভারত এবং চীনের মধ্যে যে লাইনটি আছে বা যে রেখাটা সীমানা নির্ধারণ করে সেটা হলো ম্যাকমোহন লাইন। ভারত এবং চীনের মধ্যে যে রেখাটা ভারত এবং চীনের সীমা নির্ধারণ করে সেটা হলো ম্যাকমোহন লাইন। তাহলে ভারত এবং চীনের মধ্যে যে রেখাটি ভারত এবং চীনের সীমানা নির্ধারণ করে সেই সীমানা নির্ধারণকারী রেখাটার নাম ম্যাকমোহন লাইন। তাহলে ভারত ও চীনের মধ্যে সীমানা নির্ধারণকারী যে রেখাটা সেই রেখাটি হলো ম্যাকমোহন লাইন। এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে যে রেখাটা সীমানা নির্ধারণ করা হয় সেটাকে বলা হয় রেড ক্লিফ লাইন। ভারত এবং পাকিস্তানের মধ্যে যে রেখাটা সীমানা নির্ধারণ করে সেটা হলো রেড ক্লিফ লাইন। ভারত এবং পাকিস্তানের মধ্যে যে রেখাটা সীমানা নির্ধারণ করে সেটি হলো রেড ক্লিফ লাইন। ভারত এবং পাকিস্তানের মধ্যে যে রেখাটা সীমানা নির্ধারণ করে সেটা হলো রেড ক্লিফ লাইন। ভারত এবং পাকিস্তানের মধ্যে যে রেখাটা সীমানা নির্ধারণ করে সেটা হলো রেড ক্লিফ লাইন। আর একটা রেখা আছে যেটা ভারত এবং আফগানিস্তানের সাথে ভারতের সীমানা নির্ধারণ করতো, সেটা হলো ম্যাকমোহন রেড ক্লিফ। ডুরান্ড লাইন। ভারত এবং আফগানিস্তানের সীমানা নির্ধারণকারী রেখাটা হলো ডুরান্ড লাইন। এরপরে চলে আসি 1947, যখন ভারত 1947 সালে স্বাধীন হয়েছিল সেই সময় ভারতের যে রাজ্যগুলি সেই রাজ্যগুলির বিস্তৃতি কেমন ছিল বা কোথায় কোথায় ভারতের কোন কোন রাজ্যগুলি ছিল সেটা। তো যখন ভারত স্বাধীন হয়েছিল তখন ভারতের মধ্যে এখন যেমন বর্তমান ভারতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এই দুই ভাগে ভারতের রাজ্যগুলোকে ভাগ করা হয়েছে, তখন কিন্তু সেই রকম ছিল না। ভারতের যে রাজ্যগুলো সেগুলো বিভিন্ন পার্ট এ, পার্ট বি, পার্ট সি এবং পার্ট ডি এর মধ্যে বিভক্ত ছিল। পার্ট এতে কোনগুলো ছিল? যেগুলোতে গভর্নর শাসন করতো, অর্থাৎ পরাধীন ভারতবর্ষে যেগুলোতে গভর্নরের শাসন ছিল সেগুলোকে পার্ট এতে রাখা হয়েছিল। পরাধীন ভারতবর্ষে যেটা দেশীয় রাজ্য দ্বারা যেসব অঞ্চলগুলো শাসিত হতো সেটাকে পার্ট বিতে রাখা হয়েছিল। পার্ট সিতে চিফ কমিশন দ্বারা যে শাসিত অঞ্চলগুলো ছিল সেই চিফ কমিশন দ্বারা শাসিত অঞ্চলগুলোকে পার্ট সিতে রাখা হয়েছিল এবং পার্ট ডিতে কেন্দ্রীয় শাসনাধীন অর্থাৎ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে রাখা হয়েছিল। তাহলে তখন স্বাধীনতার সময় বা 1947-এ ভারতের যে রাজ্য 4 ধরনের রাজ্য ছিল। এক, গভর্নর পার্ট এর রাজ্য, যেগুলো গভর্নর শাসনাধীন রাজ্য সেগুলো পার্ট এতে রাখা হয়েছিল। পার্ট বিতে দেশীয় রাজ্যসমূহ অর্থাৎ আঞ্চলিক রাজারা যেসব রাজ্য শাসন করতো সেটা পার্ট বিতে রাখা হয়েছিল। চিফ কমিশনার শাসিত অঞ্চলগুলোকে পার্ট সিতে এবং কেন্দ্রীয় শাসনাধীন অর্থাৎ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পার্ট ডিতে রাখা হয়েছিল। এই 4 ধরনের রাজ্য স্বাধীনতার সময় ছিল। টোটাল আমাদের মধ্যে দেশীয় রাজ্য ছিল 562টির মতো। টোটাল ভারতে স্বাধীনতার সময় দেশীয় রাজ্য ছিল 562টির মতো। স্বাধীনতার সময় ভারতে টোটাল দেশীয় রাজ্যের সংখ্যা ছিল প্রায় 562টি। এরপর যদি চলে আসি ভারতের যে বর্তমান রাজ্য বা ভারতের যে আধুনিকরণ হয়েছে বা রাজ্যের যে পুনর্গঠন হয়েছে সেটা কিন্তু ভাষার ভিত্তিতে হয়েছে। এই ভাষা কমিশন 1953 সালে গঠিত হয়েছিল। এই ভাষা কমিশন 1953 সালে গঠিত হয়েছিল এবং 1956 সালে এই ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য পুনর্গঠিত হয়েছে। 1956 সালে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য পুনর্গঠিত হয়েছিল। আর এই যে রাজ্য ভাষা ভিত্তিক যে কমিশন সেই কমিশন গঠিত হয়েছিল 1953 বা 1953 সালে। তো
তাহলে রাজ্য পুনর্গঠন কমিশন 1953 সালে, যার ভিত্তি ছিল ভাষা, ভাষার ভিত্তিতে 1953 সালে রাজ্য পুনর্গঠন আইন বা রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল। এই কমিশনের সুপারিশ অনুযায়ী 1956 সাল থেকে ভাষার ভিত্তিতে রাজ্য গঠিত হতে শুরু করেছিল। আমাদেরকে মনে রাখতে হবে 1950 মানে এই 1953 সালে বা এই সময় আমাদের অঙ্গরাজ্যের সংখ্যা ছিল 14টি। ভাষার ভিত্তিতে যে রাজ্য পুনর্গঠিত হয়েছিল তাতে অঙ্গরাজ্যের সংখ্যা ছিল, তার আগে অঙ্গরাজ্যের সংখ্যা ছিল 14টি এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা ছিল 6টি। তাহলে 1953 সালে যখন ভাষা কমিশন গঠিত হয়েছিল সেই সময় ভারতের অঙ্গরাজ্য ছিল 14টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল ছিল 6টি। এই 1953 সালে প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ গঠিত হয়। 1953 সালেই ভারতে প্রথম ভাষাভিত্তিক রাজ্য গঠিত হয়। মনে রাখবে, ভাষাভিত্তিক যে রাজ্য গঠন প্রক্রিয়া, ভাষাভিত্তিক যে রাজ্য গঠন প্রক্রিয়া সেটা শুরু হয়েছিল 1956 সালে, সেটা শুরু হয়েছিল 1956 সালে। কিন্তু অন্ধ্রপ্রদেশে তামিল ও তেলুগু ভাষাভাষীদের জন্য যে আলাদা রাষ্ট্রের, সেই আলাদা রাষ্ট্রের দাবি সোচ্চার হয়ে উঠেছিল এবং এখানের যে একজন সংগ্রামী বা লড়াকু নেতা ছিলেন পত্তি শ্রীরামালু, তিনি 1953তেই মারা যান। একটা হাঙ্গার স্ট্রাইক করেছিল ভাষাভিত্তিক রাজ্য গঠনের জন্য এবং বা আলাদা অন্ধ্রপ্রদেশ রাজ্যের জন্য হাঙ্গার স্ট্রাইকে উনি মারা গিয়েছিলেন। তারপরেই 1953 সালে প্রথম যে ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ সেটা গঠিত হয়। কিন্তু তখনও এই যে রাজ্য পুনর্গঠন কমিশন তার সুপারিশ কিন্তু পাস হয়নি। 1956 সাল থেকে এই রাজ্য পুনর্গঠন যে কমিশন, সেই কমিশন পাস হয়ে কমিশনের রিপোর্ট থেকে নতুন রাজ্য গঠন শুরু হয়েছিল। তাহলে এই 1956 খ্রিস্টাব্দে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের যে আইন, সেই আইন লাগু হওয়ার পর প্রথম যে ভাষাভিত্তিক রাজ্য যে দুটি গঠিত হয়েছিল সেটা হয়েছিল গুজরাট এবং মহারাষ্ট্র। আমাদের যে মূল রাজ্য ছিল বোম্বে প্রদেশকে ভেঙে প্রথম মহারাষ্ট্র এবং গুজরাট গঠিত হয়। তাহলে আমাদেরকে এখানে মনে রাখতে হবে যে প্রথম ভাষার ভিত্তিতে রাজ্য ছিল অন্ধ্রপ্রদেশ, কিন্তু এই ভাষাভিত্তিক যে রাজ্য কমিশন, সেই রাজ্য কমিশনের তার রিপোর্ট পেশ করার পর প্রথম যে রাজ্যটি তৈরি হয়েছিল সেগুলি ছিল মহারাষ্ট্র এবং গুজরাট 1960 খ্রিস্টাব্দে। 1960 খ্রিস্টাব্দে বোম্বে প্রদেশকে ভেঙে মহারাষ্ট্র এবং গুজরাট তৈরি করা হয়েছিল। তারপর সেকেন্ড 1966 খ্রিস্টাব্দে পাঞ্জাবকে ভেঙে পাঞ্জাব এবং হরিয়ানা তৈরি করা হয়েছিল। পাঞ্জাবকে ভেঙে পাঞ্জাব এবং হরিয়ানা তৈরি করা হয়েছিল, যেখানে পাঞ্জাবের লোকেদের যে ভাষা সেটা ছিল পাঞ্জাবি এবং যারা হরিয়ানাতে বসবাস করে তাদের প্রধান ভাষা ছিল হিন্দি। তাহলে 1966 খ্রিস্টাব্দে পাঞ্জাব এবং হরিয়ানা, 1966 খ্রিস্টাব্দে পাঞ্জাব এবং হরিয়ানা, পাঞ্জাব থেকে ভেঙে পাঞ্জাব এবং হরিয়ানা গঠিত হয় এবং এই দুটোর যে রাজধানী সেটা যৌথ রাজধানী তৈরি করা হয় চণ্ডীগড়ে, যা আজ কেন্দ্রশাসিত অঞ্চল। পাঞ্জাব ও হরিয়ানার যৌথ রাজধানী চণ্ডীগড় তৈরি করা হয়, যা আজকে কেন্দ্রশাসিত অঞ্চল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 1966 সালে পাঞ্জাব ভেঙে দুটো রাজ্য এবং একটা রাজধানী তৈরি হলো। যারা পাঞ্জাবি ভাষায় কথা বলে তাদের জন্য পাঞ্জাব এবং যারা হিন্দি ভাষাতে কথা বলে তাদের জন্য হরিয়ানা, এবং দুটোরই যে রাজধানী সেটা চণ্ডীগড়, যেটা এখন কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে প্রথম যে ভাষাভিত্তিক রাজ্য সেটা বোম্বাই ভেঙে মহারাষ্ট্র এবং গুজরাট তৈরি হয়েছিল। মহারাষ্ট্রে মারাঠি ভাষাভাষীদের জন্য মহারাষ্ট্র এবং গুজরাটি ভাষাভাষীদের জন্য গুজরাট। তারপরে দেখতে পাবো যে 2000 সালে মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় তৈরি করায়। 2000 সালে মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় তৈরি করায়। 2000 সালে মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় তৈরি করায়। উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড তৈরি করা হয় এবং বিহার ভেঙে ঝাড়খণ্ড তৈরি করা হয়।
এবং বিহার ভেঙে ঝাড়খণ্ড তৈরি করা হয়। তাহলে মধ্যপ্রদেশ তৈরি করা হয়েছিল মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় 2000 সালে, উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ড 2000 সালে এবং বিহার থেকে ঝাড়খণ্ড তৈরি হয়েছিল 2000 সালে। তাহলে 2000 সালে 3টে ভাষাভিত্তিক রাজ্য গঠিত হয়েছিল। তারপর 2014 সালে ভারতের যে বর্তমান নবীনতম রাজ্য তেলেঙ্গানা, সেই তেলেঙ্গানা তৈরি হয়। তাহলে 2014 সালে ভারতের যে নবীনতম রাজ্য সেটা তেলেঙ্গানা তৈরি হয় কার থেকে? অন্ধ্রপ্রদেশ থেকে। ওই অন্ধ্রপ্রদেশ থেকে আবার তেলেঙ্গানা তৈরি হয় 2014 সালে। এইটা আর এই অন্ধ্রপ্রদেশ ভেঙে যে তেলেঙ্গানা তৈরি হয়েছে, এই তেলেঙ্গানাই হলো ভারতের নবীনতম রাজ্য। বর্তমানে ভারতে 28টি অঙ্গরাজ্য রয়েছে এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। তাহলে বর্তমান ভারতে 28টি অঙ্গরাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। বর্তমানে ভারতে 28টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং 8টি অঙ্গরাজ্য রয়েছে। যদি আয়তনের দিক দিয়ে দেখি বা ক্ষেত্রফলের দিক দিয়ে দেখি, তাহলে দেখতে পাবো যে ভারতের যে বৃহত্তম রাজ্য সেটা রাজস্থান। ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান এবং সবচেয়ে ক্ষুদ্রতম যে রাজ্য সেটা গোয়া। ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান এবং ক্ষুদ্রতম রাজ্য গোয়া। তাহলে ভারতে আয়তনের বিচারে বা ক্ষেত্রফলের বিচারে ভারতের যে সবচেয়ে বৃহত্তম রাজ্য সেটা রাজস্থান এবং ক্ষুদ্রতম রাজ্য গোয়া। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বৃহত্তম লাদাখ, যেটা 2019 সালে তৈরি করা হয়েছিল। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে বৃহত্তম হলো লাদাখ, যেটা 2019 সালে তৈরি করা হয়েছিল। অর্থাৎ জম্মু কাশ্মীর রাজ্যটিকে ভেঙে জম্মু কাশ্মীর এবং লাদাখ তৈরি করা হয়েছিল। জম্মু কাশ্মীর একটা ইউটি, আবার লাদাখও একটা ইউটি তৈরি করা হয়েছিল। তাহলে জম্মু কাশ্মীর রাজ্যটিকে ভেঙে জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়েছিল, যার মধ্যে বৃহত্তম, এখন ভারতের যে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল তা লাদাখ। ভারতের যে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল সেটা লাক্ষাদ্বীপ। ভারতের যে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। ভারতের যে ক্ষুদ্রতম রাজ্য সেটা গোয়া। ভারতের যে ক্ষুদ্রতম রাজ্য সেটা গোয়া, কিন্তু ভারতের যে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল সেটা লাক্ষাদ্বীপ। বর্তমানে আমাদের দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ দুটো অঞ্চলকে একসাথে যোগ করা হয়েছে। বর্তমানে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ অঞ্চলটিকে একসাথে যোগ করা হয়েছে। এই দুটো মিলে একটা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়েছে এবং একটা কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়, যা পাঞ্জাব এবং হরিয়ানা উভয় রাজ্যেরই রাজধানী। তাহলে আজকের ভিডিওতে এতটাই। পরের দিনের যে ক্লাস, সেখানে আমরা ভারতের যে ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্য, সেই ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্য বা ভারতের যে ভূপ্রাকৃতিক বিভাগ, সেই বিভাগগুলো করব। ধন্যবাদ।